জাতিসংঘ তো কার্যকর কোনো ক্ষমতা নাই। কার্যকর ক্ষমতা থাকলে কি ট্রাম্প তার ইচ্ছে মতো এরকম বোমবার্ড করতে পারত? অত কিছু কি খলিলের সাথে তাদের লন্ডনের ললিপপ বৈঠকে ঘটেছে কিনা সেটাও নির্ভর করে। ভারত এবং পাকিস্তানের পক্ষে বিপক্ষে এগুলা কূটনীতিতে হতেই পারে। যার নয়নে যারে লাগছে রে ভালো গো বিনোদিনী, সেই সেনা নির্দেশিত 3 উদ্দিনের সরকারও তো পরে আমাকে সরিয়ে দিল। কিন্তু এখন পর্যন্ত সেই যে 18 বছর আগে চলে আসলাম, স্বেচ্ছায় 15 মাস চাকরি থাকতেই চলে আসলাম, তাদের জ্বালা যন্ত্রণা আর পারছিলাম না। তো এখন পর্যন্ত তো একটা কেসও বাইর হয়ে নাই যে বদিউর রহমান জোর করে জুলুম করে টাকা নিয়েছে। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের নেতারা। আপনি কি মনে করেন? এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের একটি ঐতিহাসিক জয় আমরা বলছি, 40 বছর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফিরেছেন দেশে এবং তিনি বলেছেন 40 বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী যেমন একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিও তেমনটি করতে পারবেন তিনি বলেছেন। একজন সাবেক সচিব হিসেবে আপনি কি মনে করেন বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই যে দুটি গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব একই সঙ্গে কার্যকরভাবে পালন করা সম্ভব কিনা? ধন্যবাদ। সাধারণ পরিষদের সভাপতিটা কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে কিনা সেটা দেখার বিষয়। কারণ জাতিসংঘের জাতিসংঘ তো আমার কাছে একটা বড় ক্লাবের মতো, প্রাইভেট ক্লাবের মতো। এটা তো কোনো ক্ষমতা নাই, করে আসে কিছু ওয়েলফেয়ার যে কাজগুলো হয়, শান্তিরক্ষী মিশন থাকে বা অন্যান্য চিলড্রেন এডুকেশন ফান্ড টান, এগুলো ছাড়া জাতিসংঘ তো কার্যকর কোনো ক্ষমতা নাই। কার্যকর ক্ষমতা থাকলে কি ট্রাম্প তার ইচ্ছে মতো এরকম বোমবার্ড করতে পারত, ইরানে আক্রমণ করতে পারত, লেবাননের ক্ষতি করতে পারত? এটা আর আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যতটুকু গুরু দায়িত্ব থাকবে, সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি যখন করবে সভাপতিত্ব, তখন হয়তো একটু বসতে পারবে। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়। আর বাকিটা হইলে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একসাথে দুইটা করেছেন, তিনিও দুইটা একসাথে বলতে পারবেন বলতেছেন। এটা নির্ভর করবে আমাদের সরকার প্রধানের সদিচ্ছার উপর। তারা তাকে ওখানে রেখে এখানেও রাখতে চাইবেন কিনা, কিংবা এখানে দলের কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রী নূতন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিতে পারবেন কিনা সেটা বিবেচনার বিষয়। কারণ খলিলের এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে প্রচুর সমালোচনা আছে, যথেষ্ট সমালোচনা হচ্ছে যে ওভারহুলমিং মেজরিটিতে আসা বাজাদ কেন ইউনুসের প্রতিনিধি হিসাবে কিংবা ইউনুসের ফুসকরা হিসাবে খলিলকে কেন রাখবে, নাম্বার 1। নাম্বার 2, খলিলের পদত্যাগ কিন্তু এই বাজাদ দাবি করেছিল আগে উপদেষ্টা থাকতে। যখন উপদেষ্টা ছিল তখন বিএনপি বাজাদ, যেটা বাংলায় বলি, সেটা খলিলের পদত্যাগ দাবি করেছিল। সে পদত্যাগ রফা হইল কিভাবে? সেটা একটা কূট চালের মাধ্যমে হইল। ওই খলিলকে দিয়ে তারেক রহমানকে লন্ডনের বৈঠকে রিসিভ করাইলেন। রিসিভ করিয়ে সেখানে সলা পরামর্শ যা হইল, ললিপপ ধরাই দিল, খলিল লাইমলাইনে আসলো আর পদত্যাগের দাবি দিয়ে তারেক রহমানকে লন্ডনের বৈঠকে রিসিভ করাইলেন। কূট রিসিভ করিয়ে সেখানে সলা যে ঠিক আছে, ললিপপের সময় খলিল মিডিয়েট করেছে এবং কেউ কেউ বলে আমেরিকা এবং ভারত দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে চেয়েছে। আবার এবার জাতিসংঘে খলিলের ভোটে জিতে আসা 91 ভোট বা 98 ভোট 99 ভোট পেয়ে আসা, জাতিসংঘে অনেকদিন কাজও করেছে, সেদিক থেকে এটা সাফল্য, ঠিক আছে। এটা বাজাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করবে। একসাথে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। যে খলিলকে নিয়ে এত সমালোচনা আছে, এই উসিলায় তারে সরাইলাম, সেখানে হয়েছে চলে যাক, নূতন একজন কাউকে দেবে। আর যদি মনে করে যে না, এত বড় দল হইলেও পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতো লোক তাদের নাই, যেমন আলীর আমলে, আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর তারা খুঁজে পায় নাই, এই জন্য গভর্নরের বয়স সীমা বাড়াইয়ে ফজলে কবিরকে আবার রাখছিল। তো ওরকম ভিতরে কতটুক কার কী সুবিধা অসুবিধা আছে সেটার উপর নির্ভর করবে দুইটা পারবে। আর হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে যদি খলিল নিজকে তুলনা করে, তাহলে আমি এটা আবার ভালোভাবে নেব না। কারণ খলিল ব্রিলিয়েন্ট স্টুডেন্ট,
দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। সুপিরিয়র পোস্ট এক্সাম 1976-এ হি স্টুড ফার্স্ট ইন অল ক্যাডার্স, সেই হিসাবে সেখানে গেছে। কিন্তু কূটনৈতিক বুদ্ধিমত্তার চালে সব কিছুর দিক থেকে হুমায়ুন রশিদ চৌধুরীর যে একটা ম্যাগনামিনিটি আছে, তার যে একটা বাইরের পরিচিতি ছিল আগের থেকে, সেটা খলিল এখনও হয়ে ওঠে নাই। জাতিসংঘে বেশি দিন করেছে, সেটা ভিন্ন। আবার খলিল হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে শেখ হাসিনার দুইটা একসাথে করার একটা লিয়াজও ছিল। কারণ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা রেহানাকে হুমায়ুন রশিদ চৌধুরী যেইটুক ফেভার করেছেন, দেশে আসার, ইন্ডিয়ার সাথে, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলার, সেই জাতীয় রিলেশন অত কিছু কি খলিলের সাথে তাদের লন্ডনের ললিপপ বৈঠকে ঘটেছে কিনা সেটাও নির্ভর করে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে আসি। যেটি বলছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আধুনিক প্রযুক্তির যুগে জাতিসংঘের যেই দায়িত্বটি তিনি পেয়েছেন, সেটি আসলে সেটি এবং দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেটি একসাথে করা আসলে আরও বেশি সহজ হবে। 40 বছর আগের হিসেব আর এখনকার হিসেবটা সহজ হবে, তিনি তেমনটি বলেছে। এই যে ঐতিহাসিক অর্জনকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সরকারের কৌশল কি হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত, যে বাংলাদেশের এই অর্জনটা সাংঘাতিক গৌরবের একটা অর্জন। আমরা এখন খলিলুর রহমান সাহেবকে নিয়ে যে বিতর্কে ছিল সেটাকে সামনে এনে এই গৌরবকে কিছুটা কেউ কেউ খাটো করছে। যদি খলিলুর রহমান সাহেব হেরে যেতেন তাহলে এটা বিশাল ব্যাপার হতো যে আমরা সাইপ্রাসের মতো দলের সঙ্গে হেরে গেলাম, এতটা বেজ্জতি, এতটা নিচে আমাদের অবস্থান নেমে গেল, আমরা পারলাম না। কিন্তু 3 মাস হয়েছে এই সরকারের, মানে 100 দিন পূর্তি হলো, 3.5 মাস হয়েছে এই সরকারের। 3.5 মাসের মধ্যে নতুন একটা সরকার এসে তারা আন্তর্জাতিকভাবে এই কূটনীতি চালিয়ে এইখানে বিজয়ী হওয়া, এটা চারটিখানি কথা নয়। এবং এটা শুধুমাত্র এই সরকারের 3.5 মাসের সাফল্যই নয়, খলিলুর রহমান সাহেবের দীর্ঘদিনের তার ব্যক্তিগত যে কূটনৈতিক ক্ষেত্রে তার বিচরণ, জাতিসংঘে কাজ করা, আন্তর্জাতিকভাবে তার যেই ব্যক্তিগত অর্জন, জাতিসংঘে কাজ করা, তার সম্পর্ক তৈরি হওয়াটাভাবে তার যেই ভূমিকা পালন করেছে। এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের জন্য সেই ক্ষেত্রে যে বর্তমান সরকার জাতিসংঘের ওই পদে ওইটাও ভাবনায় নিতে পারে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এত বড় একটা বাংলাদেশের জন্য এই সম্মান বয়ে আনার পেছনে সরকার হিসেবে তাদের বা প্রধানমন্ত্রীর বা এই পররাষ্ট্র টিমের একটা কালেকটিভ একটা এফোর্ট বা তাদের অর্জন তো আছেই, কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সাহেবের অর্জনটা এখানে অনেক বড়। তার ব্যক্তিগত যোগাযোগ, তার কারিশমা এখানে গুরুত্বপূর্ণ। এখন যদি বাংলাদেশে পররাষ্ট্র ক্ষেত্রে যেটা বাংলাদেশ সরকারের প্রায়োরিটি, সেই প্রায়োরিটিতে যদি সরকার মনে করে যে টিম লিডার হিসেবে জন্য তিনি পদের ক্ষেত্রে যে অর্জন গাইডলাইন দিয়ে জাতিসংঘের ওই পদে করিয়ে দিয়ে বা যেখানে তার নিজের ইনভলভ হওয়া দরকার সেটা ওয়েল কানেক্ট টিম দিয়ে বাংলাদেশের জন্য কূটনৈতিক ক্ষেত্রে যে অর্জন সেটা তিনি জাতিসংঘের ওই পদে থেকেও পারবেন বা তার থেকে বেটার ওয়েল কানেক্টিভিটি আছে এরকম কোনো পররাষ্ট্রমন্ত্রী অন্য কাউকে বিবেচনায় না নেন, মনে না করেন যে আছে, সেই পর্যন্ত তাকে সরকার রাখতে পারে। এটা সরকারের একান্ত নিজস্ব বিবেচনা এবং তাদের হিসাব নিকাশ। এইখানে আমাদের দেখতে হবে তিনি ওই পদে থেকেও এই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার ফলে আমাদের কূটনৈতিক ক্ষেত্রে কোনো ব্যর্থতা ঘটছে কিনা, নাকি অর্জনটা বেশি হচ্ছে। যদি ব্যর্থতা ঘটার মতো পজিশন তৈরি হয় নিশ্চয়ই সেটা সমালোচনা হবে এবং সরকারও উপলব্ধি করবে, নিশ্চয়ই তাকে সরিয়ে দেবে। আবার এমনও হতে পারে যে তিনি ওইখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সভাপতি মানি হচ্ছে সাধারণ পরিষদের, তিনি পররাষ্ট্রমন্ত্রী না থাকলেও যা যা দায়িত্ব পালন করার সব তো করবেনই, পাশাপাশি আরেকজন যোগ্য পররাষ্ট্রমন্ত্রী যদি আমি নিয়োগ করি তাহলে আমার আরও বেশি দেশের জন্য কাজ করতে পারবেন দুজন মিলে, সেই বিবেচনা করতে পারে। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যিনি সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন তিনি তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তিনি উদাহরণ হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরীকে সামনে এনেছেন। এটাও সত্য যে হুমায়ুন রশিদ চৌধুরীর সময় ইন্টারনেটের যুগ ছিল না বলে
আসলেই অনেক কিছু যোগাযোগ রক্ষা করা এবং এক দুইটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া কঠিন ছিল 40 বছর আগে, তাও তিনি করেছেন। এখন তো প্রধানমন্ত্রীও তো দেশের বাইরে গিয়ে যে কোনো জায়গায় দেশে থেকে তার দেশকে পরিচালনা করতে পারেন, সব কিছু এখন তো অনলাইন বেসড এরকম করা যায়। সুতরাং সেটা একটা বিষয়। বা জার্মানির এখন যিনি আছেন তার কথাও, গ্রিন পার্টির নেতার কথাও বলা হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করেছেন, সেটাও তিনি বলেছেন, ক্লিয়ার করেছেন যে পদত্যাগ করেননি, তার দল নির্বাচনে হেরে যাওয়াতে তার পররাষ্ট্রমন্ত্রী তো এমনিই থাকেনি, ফলে তিনি ওই দায়িত্বে ছিলেন। ফলে এইটা এখনো পর্যন্ত বিগ ইস্যু না, বড় কোনো আলোচনার হাইপ তোলার ইস্যু না। এইটা ইস্যুটা হচ্ছে সরকার কোথায় লাভ মনে করে দেশের জন্য ওনাকে রেখে ভালো হবে, নাকি ওনাকে ওইখানে দিয়ে আরেকজনকে এসে একটা টিম ওয়ার্ক জোরদার করলে আরও ভালো হবে মনে করবে, সেটা সরকারের বিবেচনা। এবং তিনিও দুইটা একসঙ্গে যদি পেরে দেখাতে পারেন যে তিনি আরও ভালো করছেন, সেটা তারও কারিশমা। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মনিয়াদার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে জনাব সাকওয়াত সাহেবের কাছে। উনি মাত্র বললেন যে ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজও এখানে কাজ করেছে। আমার প্রশ্নটা ওনার কাছে, যে ব্যক্তি খলিলুর রহমান সাহেব এমন কি ইমেজ ধারী লোক ছিলেন যে লাস্ট 2 ইয়ার্স উনি ডক্টর ইউনূসের সাথে ওইখানে ছিলেন, আর এবার এখানে আসি মন্ত্রী হয়েছে। এর আগে উনি আমরা ছিলেন, তারপর উনি বিদেশ চলে গেছেন। তাহলে ওনার এমন কি ইমেজ ছিল যে 99 ভোটে উনি যে পেয়েছেন, তার পিছিয়ে কি ডক্টর ইউনূস এর কোনো হাত আছে কিনা, কিংবা বর্তমান সরকারের কোনো ইয়ে আছে কিনা? কিন্তু ব্যক্তি খলিলুর রহমান সাহেবের ইমেজটা কোথা থেকে আসলো, যদি একটু বলতেন সবাই, এটার জন্য ভালো হতো। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি ডক্টর সাখাওয়াত হোসেন সাহেব। প্রথম কথা হলো, খলিলুর রহমান সাহেব কূটনীতিবিদ হিসেবে তিনি যেখানে যে কাজ করেছেন তিনি সফলতার সঙ্গে করেছেন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তিনি মেধাবী অফিসার ছিলেন, সেটা নিয়েও প্রশ্ন তোলে না। তিনি তার রিক্রুটমেন্টের সময় তিনি ফার্স্ট হয়েছেন, সেটা মাত্রই ভাই বললেন। সুতরাং তার ইন্টারন্যাশনালি তার যোগাযোগটা আছে। ইভেন তার পক্ষ হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইন্টারন্যাশনালি লবি করেন বাংলাদেশের স্বার্থে, সেটাও তো একটা অর্জন। সেটাও তার অর্জন, বাংলাদেশ সরকারের অর্জন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালি যে অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেইটাও খলিলুর রহমানের জন্য ব্লেজিংস, এবং খলিলুর রহমানের জন্য তিনি করেছেন। খলিলুর রহমান না থেকে ওইখানে অন্য কোনো ব্যক্তি থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস একইভাবে করতেন কি না, সেটাও তো আমরা জানি না। সুতরাং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ছিলেন, ওই সময়ে তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং খলিলুর রহমানের বক্সে যদি ক্রেডিটগুলি জমা হয়, কিংবা বাংলাদেশ সরকারের বক্সে জমা হয়, দোষের কিছু নেই। কালেক্টিভলি বাংলাদেশ খলিলুর রহমানের বক্সেই তো সেই ক্রেডিটগুলি জমা হয়, কিংবা বাংলাদেশ সরকারের বক্সে জমা হয়। সো কালেক্টিভলি বাংলাদেশ গভর্নমেন্ট, ডক্টর খলিলুর রহমান এবং এই দুই ব্যক্তি, খলিলুর রহমান, তার টিম এবং বাংলাদেশ গভর্নমেন্ট, যারে যেখানে কাজে লাগানোর সেটা লাগাবেন, এবং এই কাজে লাগিয়ে আদায় করতে পারাটাও একটা যোগ্যতা। আমি জনাব বদিউর রহমান, এই প্রশ্নের উত্তর যদিও আপনার কাছে করা হয়েছে, আপনি কিছু সংযোজন করতে চান কিনা সেটি অবশ্যই জানতে চাবো। তার আগে একজন দর্শক আছেন ফোনে, আমি একটু তার ফোনটি নিব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আমি বদিউর স্যারের কাছে প্রশ্নটা করছি আর কি, জি, যে আমরা শুনেছি আর কি যে এই যে ভোটাভুটিটা হলো, এখানে এটা কতটুকু সত্য জানি না, ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে। তো এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এটার মূল্যায়নটা আমরা কিভাবে করবো আর কি, এখানে আমাদের ইভালুয়েশনটা কিরকম হবে আর কি? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি জনাব বদিউর রহমান, আপনি কিছু সংযোজন করতে চান? ভারত এবং পাকিস্তানের পক্ষে বিপক্ষে এগুলা কূটনীতিতে হতেই পারে, যার নয়নে যারে লাগছে রে ভালো গো বিনোদিনী। কারণ রিজিম চেঞ্জ হওয়ার পরে এখন তো বাংলাদেশ ইউনূসের গভর্নমেন্টের আমলে, যেটা তারপরে পাকিস্তানের সাথে একটু কাছে আসছে, সেই সময় তো সেদিক থেকে যদি ভারতকে তুলুদুনো করার জন্য পক্ষে ভোট দিয়ে আরেক দেশ, তারপরে পাকিস্তানের সাথে একটু কাছে আসছে, তো সেদিক থেকে যদি এক দেশ পক্ষে ভোট দিয়ে আরেক দেশ বিপক্ষে দিয়ে দিতে পারে। কিন্তু আগের যে মনির হায়দার সাহেব, এখনকার প্রশ্নকর্তা তোর নাম পেলাম না, বা আগের মনির হায়দার সাহেব যেটা বললেন যে ইউনূসের লবি আছে কিনা, সেখানে আমার বক্তব্য হলো ইউনূসের লবি থাকাটা তো খুবই স্বাভাবিক। কারণ এই খলিল সাহেবরা, আলী রিয়াজরা,
ইন্টারন্যাশনাল নাগরিক ইউনুস সাহেবরা যখন যেখানে সুযোগ হয় তখন তারা সেই সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশে আসে। যদি লবিং করেও থাকে সেটা তো আমাদের জন্য দোষের কিছু না, জি দোষের কিছু না, কারণ তার সাথে কাজ করছে, তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, পরে তার উপদেষ্টা ছিল সেখানে, উনি যদি ওনার জন্য কাজ করে অসুবিধা কি? কারণ খলিল তো ইউনুসের জন্য কাজ করে, সেদিক থেকে যদি ইউনুসের জন্য খলিল কাজ করে না, তার খবর দিয়ে আরেক দেশ লন্ডনে ললিপপ দিয়ে ভোটের, কিন্তু আগের যে মনির হায়দার সাহেব এখন যেটার জন্য একটা মিনিমাইজ পেলাম না, ভোটটা এইভাবে হতো। আগের মনির হায়দার সাহেব যে খলিলের পদত্যাগ চেয়েছে, সেই খলিলই তো তার বুদ্ধিমত্তা দিয়ে তারেক সাহেবকে রিসিভ করে তাকে সফট করে একটা সমাধান করে চলে আসছে। অর্থাৎ দেয়ার লাইফ ইজ ক্রেডিট, এটা আসতে পারে। আচ্ছা, আমরা যে বিষয়টি ঠিক করেছি যে পকেটে টান এবং রাজনীতির পারদ, পকেটে টানের যদি বিষয় আসি, এই গত দুদিনের যে আলোচনা যদি বলি, যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন স্বীকার করেছে যে জাতীয় বাজেটকে সামনে রেখে কোনো অর্থনৈতিক প্রভাব, যে মূল্যায়ন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়াই তড়িঘড়ি করে আসলে 16% বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এটা কি সাধারণ মানুষের উপরে চাপ নয় বা কতটুকু যৌক্তিক? সরকারের শব্দ তো যুক্তির প্রশ্ন আসলে একটা হলো চাপ আর রেভিনিউ আনবে কোথা থেকে, কয়টা রেশনালিটি যেটা হয়, রেশনালিটি নাই, সেটা হিসাব যা আছে সবার থেকে ট্যাক্স দেওয়ার মূলত কোনো সরকারই দেখাতে পারে না। কিন্তু সরকারের যুক্তির প্রশ্ন আসলে সরকার রেভিনিউ আনবে কোথা থেকে, কয়টা খাত আছে, তার মূলত্ব নাই, অর্থ যা আছে সবার থেকে ট্যাক্স দেওয়ার মূলত্ব কোনো সরকারই দেখাতে পারে নাই। আমার সময় আমি যখন নেওয়া শুরু করলাম তখন তো সেই নির্দলীয় সেনা নির্দেশিত সরকার, অন্যেরা ভদ্রলোকরা বলে সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত, সেই সেনা নির্দেশিত 3 উদ্দিনের সরকারও তো পরে আমাকে সরিয়ে দিল। আমি তো ট্যাক্স নিচ্ছিলাম নিয়ম মাফিক, সরকার নিয়ম করে দিবে, এই হইল আয়কর আইন অথবা এই হইল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এইভাবে নেওয়া হবে। তো আমি সেটুক নেওয়া শুরু করলাম, পরে তো আমাকে বদলি করে দিল, পারলাম না তো। কিন্তু এখন পর্যন্ত সেই যে 18 বছর আগে চলে আসলাম, স্বেচ্ছা 15 মাস চাকরি থাকতেই চলে আসলাম, তাদের জ্বালা যন্ত্রণা আর পারছিলাম না। তো এখন পর্যন্ত তো একটা কেসও বাইর হয়ে নাই যে বদিউর রহমান জোর করে জুলুম করে টাকা নিয়েছে। তো তাহলে টাকা নিতে দিল না কেন? এখন সরকার যদি নিজের রেভিনিউ, রাজস্ব, ইআরডির উপর সরকার সবসময় জোর দিয়ে আসছে, যেটা আগে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন বলে, গালভরা বলি, কেমন? আবার আমরা আগে বলতাম দাতা, দাতা বললে আমাদের মান সম্মান পাংচার হয়, আমরা বলি উন্নয়ন সহযোগী, কিন্তু আসলে দাতা দাতাই থাকে। সেই দিকে যদি বেশি ঝোঁক থাকে, নিজের লোকের থেকে টাকা নিয়ে যদি অভ্যন্তরীণ শক্তিটা না বাড়ায়, তাহলে এই সহজ সহজ কতগুলো খাত থাকবে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তারপরে যাইয়া ওই যে গাড়ির ট্যাক্স, এআইটি, ইনকাম ট্যাক্স, এই জাতীয়গুলো বেশি করবে। এইগুলো হইল ওই ঝাড় ফোকরের মতো। কিন্তু টাকা আছে, রাজস্ব বোর্ডকে শক্ত করে, শক্ত লোক দিয়ে, পলিটিক্যাল গুডউইল যদি স্ট্রং করে যে আমার তোমার লোক হবে না, যেইটুক নিয়ম যার কাছে পাওনা আসো নাও, তাহলে ভিক্ষাবৃত্তিতেও কমবে। প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ব্রিফ কেস একটা নিয়ে যে প্যারিস কনসোর্টিয়ামে দৌড়াদৌড়ি করত, এবং যে সেক্রেটারি ইয়ারডি বেশি ভিক্ষা আনতে পারতো সে বড় জাতীয় সেক্রেটারি হইতো, সেই তার থেকে মুক্তি পাওয়া যাবে। দুইটাই ভিক্ষা, ভিক্ষাটার প্রতি বেশি ঝুঁকে গেলে অসুবিধা। একটা হলো রাস্তার মোড়ে যে ভিক্ষা করে মলিন বাটি হাতে, সেরা কাপড়ে, আর আমরা সরকারের পক্ষ থেকে ভিক্ষা করলে একটা স্যুট, টাই, স্নো পাউডার দিয়ে করি। এটা ডিসকারেজ করা দরকার, রেভিনিউ ভিতর থেকে বেশি নেওয়া প্রয়োজন। বেশি নিয়ে যদি শক্ত হয়ে যায়, তখন আপনার এই বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, ওই যে জ্বালানিতে 2 বার বাড়ানো, গ্যাসে বাড়ানো, এগুলো তখন কিছু রিলিফ পাবে। এর আগ পর্যন্ত সরকারের হাতে তো আর কিছু নাই। আচ্ছা, সরকার বলেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জনগণের টাকা লুটপাট বন্ধ না করলেও দাম প্রত্যাহার না দাম বাড়িয়ে জনগণের রোষানল চাপিয়ে দিয়েছে সরকার, বলেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতের নেতারা। আপনি কি মনে করেন? প্রথম কথা হলো, এই বিদ্যুৎ এবং জ্বালানির দাম যখন বাড়ে, এর প্রভাব সারা দেশের সব সেক্টরে পড়ে। কারণ একটা দেশে যখন জ্বালানি শক্তির বা ফুয়েল বা পাওয়ার, এটার
প্রাইস হাইক হয়, এটা সব সেক্টরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কারণ উৎপাদনের খরচ বাড়ে, পরিবহনের খরচ বাড়ে, বিপণনের খরচ বাড়ে, প্রক্রিয়াজাতকরণের খরচ বাড়ে, প্রিজার্ভেশনের খরচ বাড়ে, সব বাড়ে, আলটিমেটলি ভোক্তার উপরে চাপ পড়ে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং এটা সবাই আমরা জানি। কিন্তু যেটা ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনাটা যে উন্নত করা দরকার, আধুনিক করা দরকার, পৃথিবীর অন্যান্য দেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন সিস্টেমে কিভাবে রাজস্ব আদায় করছে এবং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আয় এবং ব্যয় দুইটা একদম জলবৎ তরলং হবে। আমরা পানির মতো সরল বলি, পানি অত সরল না, পানির গাঠনিক ব্যাপার কেমিস্ট্রি অনেক জটিল, কিন্তু তারপরও কথার কথা যে পানির মতো সরল অন্যান্য দেশে। কেউ চাইলে তার আয় এবং ব্যয় লুকাতে পারে না। সেই বিশ্বে বসবাস করছি আমরা। সেইখানে যদি এটাকে এমন করে যে আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আপনি পণ্য কিনতে যাচ্ছেন, আপনার এই যে নিজে ইনকাম করছেন, বেতন কত পাচ্ছেন, ব্যবসা করলে কত আসছে, কত সরকারকে দিচ্ছেন, সব হবে স্বচ্ছ। সেই পর্যায় পর্যন্ত সেই দিকে আমাদের মুভ করতেই হবে। যতদিন সেটা না পারছি আমরা, ততদিন পর্যন্ত বাজেটের সমন্বয় যেটা আজকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন যে সরকার যে একটা বাজেট করবে, সেই বাজেটে আমরা না ফ্যামিলি কার্ড দিব, ততদিন পর্যন্ত বাজেটের সমন্বয় আমরা যে অন্যান্য জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন যে সরকার একটা বাজেট করবে, সেই বাজেটে তাদেরকে তো এক খাত থেকে এনে আরেক খাতে ব্যয় করতে হয়। তো রাজস্ব যদি বাড়তো তাহলে ওই যেটা বললেন যে এইখানে দাম বাড়িয়ে নিতে হতো না। পরে আলটিমেটলি সরকার হলো একটা ব্যবস্থাপক সংগঠক। সরকার একটা দেশের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে। সেই ব্যবস্থাপনাটা তিনি যতদিন পর্যন্ত ওই যে বললাম যে স্বচ্ছভাবে ট্যাক্সের টাকা রেভিনিউ আদায় করে এবং সুষম বন্টন করে করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই ব্যবস্থার বাইরে আমরা যেতে পারবো না। ফলে সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আমাদের প্রত্যাশা যে তারা ডিজিটালাইজেশনে যাবে এবং এই রকম রেভিনিউ আর্নিংটা আসবে। আমরা যারা এই দেশের মানুষ ট্যাক্স ফাঁকি দেয় না, এরকম মানুষ হলো গরিব মানুষ, যারা পরোক্ষ কর দেয়, ভ্যালু এডেড ট্যাক্স। তারা ছাড়া প্রত্যক্ষ করদাতাদের মধ্যে ট্যাক্স ফাঁকি দেয় না, এটা বুকে হাত দিয়ে বলতে পারবে এরকম লোকের সংখ্যা খুব কম। নাই বলবো না, সবাইকে আমি আঘাত করবো না। আমি বলছি আপনি একটা এক্সাম্পল করার বিষয় এটা না, আমি বলছি এদেশে এইরকম বুকে হাত দিয়ে বলতে পারে এরকম মানুষ খুব কম পাবেন। আয় করে, ব্যয় করে, বছর শেষে সেভিংস থাকে না বলে আমি কিসের কোত্থেকে ট্যাক্স দিব। সে আয় করে, ব্যয় করে, শেষ সব। কিন্তু আয়ের সময়ই যে তার ট্যাক্সটা কেটে রাখা দরকার, সেই ব্যবস্থাপনাও নাই সব জায়গায়, সব কিছুতে। ফলে এইরকম এটা হচ্ছে, এতে মানুষের কিছুটা কষ্ট হবে, এটাও চেষ্টাটা করেছিল সরকার। এখন তাদের বাজেট ব্যবস্থাপনার জন্য বাড়াতে হয়েছে, দাম বেড়ে গেল, সবাই বাড়ালো, কোনো গোজামিল দেয়নি, তারা আবার বাড়ায়নি, তারা চেষ্টাটা করেছিল। এখন তাদের বাজেট ব্যবস্থাপনার জন্য বাড়াতে হয়েছে, এটা সৎ স্বীকারোক্তি দিয়েছে, অন্য কোনো গোজামিল দেয়নি, তারা সত্য কথা বলেছে। পাশাপাশি আরেকটা কাজ এটুকু মন্দের ভালো বলতে পারেন আপনি, ভালো করেছে, সেটা হলো ডিজেলের দামটা বাড়ায়নি। গণপরিবহনে ডিজেল ব্যবহার হয়, ফলে অন্তত পণ্যের পরিবহন, মানুষের পরিবহনে যে বড় যেই মানে খরচটা বাড়ার যে আশঙ্কা থাকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেলে, সেই ডিজেলটা তারা এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। অন্তত এটা মানে এই সিদ্ধান্তের মধ্যে এটা একটা ভালো দিক। এখন দেখার বিষয় হলো গিয়া, আমাদের দেশে যখনই একটার বাজেটে বা কোনো কিছুতে দাম বাড়ে, তখন এভারেজ সবাই বাড়িয়ে দেয়। গণপরিবহন যেন এই সুযোগে ভাড়া বাড়িয়ে না দেয়। আবার তাদেরকে বলতে হবে যে, ধরেন অনেক সময় আছে যেই দেশ, ওই ইরান যুদ্ধ বা ওই যে আমাদের ইউক্রেন যুদ্ধ হলে এই দেশে ওই যে উস্তাদ দাম বেড়ে, তারা চেষ্টাটা করেছে বাজেট ব্যবস্থা সেরকম ওই জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনের জন্য গোজামিল দেয়নি। গণপরিবহনের যে পরিবহন খরচ না বাড়া সত্ত্বেও যতটুকু ন্যায়সঙ্গত বাড়ানো উচিত পণ্যের, তার থেকেও বেশি দাম বাড়িয়ে দিল, যে সব খরচ বেড়ে গেছে। এইটা সরকারের কন্ট্রোল করবার একটা মেকানিজম, মনিটরিং এর বিষয় রয়েছে।